সঙ্গে কতক্ষণ কোথায় থাকবেন আর কোথায় থাকবেন না নিয়ে ওখানে গিয়ে প্রশ্ন করতে হবে। বিজেপি অফিসে এইসব প্রশ্ন করে কি হবে বলুন? আমরা শুধু এটাই জানি, তৃণমূল কংগ্রেসের যে কোনো নেতা তারা গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। তাদের এখানে মানুষ তৃণমূলের সঙ্গে নেই। তৃণমূল নামক দলটির অবলুপ্তি ঘটে গেছে। কৃষ্ণনগরের যে মাটির পুতুল যদি জলে গুলে যায় তাহলে যে অবস্থা হবে, সুন্দর করে বানিয়ে সেই রকম একটা পরিস্থিতি। তার উপরে ওই কৃষ্ণনগর প্রসঙ্গে একটা কথা বলি, এখন তো ওই কৃষ্ণনগরের একজন দিদি আর কয়েকজন ছাড়া মমতা দেবীর সঙ্গে তো আর কেউ থাকছেন না, তাহলে কে থাকছেন? আর দ্বিতীয়ত কিরম যেন একটা মনে হচ্ছে উনি যাকেই সভাপতি করছেন তিনি চলে যাচ্ছেন, ওই জন্য সভানেত্রী উনিই হয়েছেন, উনিই রইলেন। কেননা এরপরে এ তো হারাধনের 10টি ছেলের থেকেও খারাপ অবস্থা। এখন তো রইল বাকি 4 না রইল বাকি 5, রোজ তো এরমভাবে হিসেব করতে হবে। কি করা যাবে বলুন? মানুষ না চাইলে আমাদের কি করার আছে? অনেকেই বলছে প্রধান যে শাসক দল রাজ্যের বিজেপি, তার রাজ্য মুখপাত্রের সাথে আমরা কথা বলছি, প্রধান মুখপাত্রের সাথে পার্টি বিজেপি অফিস থেকে লোকে বলছে খেয়াল রাখতে, গুনে নিতে হারাধনের কটি ছেলে রইল বাকি কত। এই কালীঘাটের হিসেবটা নাকি ভীষণ রকম ভাবে জানা যাচ্ছে বিজেপির অফিস থেকে যে আর বাকি আছে কত। সব জল্পনা না থাকলে তো আর চলবে না। আপনাদের জল্পনাতেই তো এখন চলছে। মুশকিলটা হচ্ছে যে যদি আপনাদের ক্যামেরা এবং জল্পনার জল যদি এতটা না গড়াতো তাহলে তৃণমূলকে গত 3 মাসে মানুষ ভুলে যেত, কেউ মনে রাখতে পারতো না। শুধুমাত্র দুঃস্বপ্ন ছাড়া তৃণমূলকে কেউ নিয়ে ভাবে না। যারা প্রত্যক্ষভাবে অত্যাচারিত হয়েছে তারা এবং যারা পরোক্ষভাবে অত্যাচারিত হয়েছে সেটা একটা বড় অংশের মানুষ, তারাই একমাত্র তৃণমূল নামক জিনিসটি থেকে ভয়তে আটকে আটকে উঠছে না এখনো। তারা অনেকেই হাঁপ ছেড়ে বেঁচেছেন, প্রায় সবাই এই রাজ্যটাই হাঁপ ছেড়ে বেঁচেছে এইরকম পরিস্থিতিতে। সুতরাং আমাদের দলের তরফ থেকে বিভিন্ন জায়গায় গুনতি রাখা বা ওখান থেকে তার জন্য কমে যাচ্ছে। দেখুন, রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে আরেকটি রাজনৈতিক প্রতিপক্ষ তারা নির্দিষ্ট ব্যবস্থা নেবে, রাজনৈতিকভাবে এগিয়ে থাকার তারা চেষ্টা করবে, এটাই তো নিয়ম। কিন্তু তার মানে এই নয় যে এইরকম কোনো রাজনৈতিক দল আজ অব্দি ভূভারতে কেউ দেখেছেন বলে আমি জানি না যে ক্ষমতা থেকে যেদিন চলে গেলেন তার 7 দিনের মধ্যে দলটাই লাটে উঠে গেল। এ তো অদ্ভুত জিনিস হলো, এই জিনিসও দেখাচ্ছি। মদন মিত্র দলক তিনি নতুন শিবিরে গিয়ে বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই আমাকে দল ছাড়তে হয়েছে, কারণ আমি অনেক পরামর্শ দিতাম, কোনো কথাই শোনা হতো না। কি করা যাবে? পরামর্শ দিলে না শুনলে আমরা কি করতে পারি? আমরা তো কৌরব পক্ষ নই। যদি দ্রোণের পরামর্শ, ভীষ্মের পরামর্শ, কৃপের পরামর্শ মানে কৃপাচার্যের পরামর্শ যদি দুর্যোধন, দুঃশাসন, কর্ণ, শকুনিরা না শুনে থাকে তাহলে পাণ্ডব পক্ষের কি করার আছে? আমাদের কি করার আছে বলুন? আমরা তো ধর্মযুদ্ধটা লড়েছি, মানুষকে সঙ্গে নিয়ে লড়েছি, মানুষ আমাদের সঙ্গে লড়েছেন, কেন আমাদের কিছু করার নেই। বাকি যা হবে দেখা যাবে। আজকে দেখলাম যে দীর্ঘ 2 দিনের হাজিরা এড়ানোর পর অভিষেক ব্যানার্জি অবশেষে বিধাননগর কোর্টে গিয়ে উনি ওনার কণ্ঠ দিয়ে এলেন বলা যায়। তো সেক্ষেত্রে ওনাকে পুরো ঢাল করে ব্যারিকেড দিয়ে নেওয়া হয়েছে, ডিম্বাস্ত্র থেকে বাঁচতে ওনাকে ঢাল দিয়ে। বলতে পারবো না প্রশাসন কি জন্য বাঁচাচ্ছে, কাকে বাঁচাচ্ছে এসব নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই। আমাদের শুধু একটা জিনিসই অবাক লেগেছিল যে ভদ্রলোক কিনা একটা গাড়ির বনেটের ওপরে দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে, তখন এখন তার জয়প্রকাশ যেতেননি যে বনেটে দাঁড়ানোটাও আবার পারিবারিকভাবে এসে যাবে, কিন্তু তিনি যেরমভাবে বনেটের ওপরে দাঁড়িয়ে হাতে কর্ডলেস মাইক নিয়ে 4 তারিখ বেলা 12টার পর বলেছিলেন, তিনি কেন এরকম গলা দিতে ভয় পাচ্ছেন? এ তো সেই অদ্ভুত ব্যাপার। কিন্তু এখন বিচারকরা যা আদেশ দিয়েছেন, বিচারকদের আদেশের ফলে উনি গিয়েছেন। এখন পুলিশ কণ্ঠ ভরা এ গান শুনে ছুটে তুমি এলে দাঁড়ে এইসব গান গাইতে গাইতে ওনাকে রিসেপশন দিতে আসছে কিনা আমরা তো তা জানি না, তবে কণ্ঠ দিতে গেছেন, কণ্ঠ দেবেন। ববি হাকিম, জাভেদ খান, অরূপ বিশ্বাস, নির্মল ঘোষ, মদন মিত্র, অনুব্রত, পরপর দেখা যাচ্ছে যে মমতার ঘনিষ্ঠ দীর্ঘদিনের নেতা তারা প্রাথমিকভাবে যে ঋতব্রত শিবির হয়েছিল সেখানে তারা যাননি, তারা বিপরীতে ছিলেন। কিন্তু
এক একটি করে মামলা হয়েছে, এক একটি করে অভিযোগ দায়ের হয়েছে, এবং তারপরে দেখা গেছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্পের প্রতি রুষ্ট হয়ে গেছেন। মানুষের আশঙ্কা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি আজকাল সরকারি প্রশাসনের ছাতার কাজ করছেন? এসব জল্পনা, কেউই পার পাবেন না যারা অন্যায় করেছেন। আপনারা বারংবার তৃণমূলের কথা বলে তৃণমূলকে এখনো পর্যন্ত ভাসিয়ে রাখছেন। তৃণমূল আর নেই, যেটুকু দেখা যাচ্ছে সেটুকুও থাকবে না, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। তা না হলে রাষ্ট্রবিজ্ঞান মিথ্যা, এটা প্রমাণিত হবে। প্রত্যেকটি রাষ্ট্রবিজ্ঞানের সূত্র মেনে এই রকম ভাবেই এরা শেষ হয়েছে যুগে যুগে, কালে কালে। হিটলারের বাহিনী নেই, চেসেস্কুর বাহিনী নেই, পলপট নেই, ইদি আমিনের বাহিনী নেই, মমতা অভিষেকের বাহিনীও থাকবে না। এটাই ভবিষ্যৎ। কালীঘাট তৃণমূলের শহীদ দিবস বিড়লা তারামণ্ডলের সামনে অনুমতি দিয়েছে আদালত, তবে শর্ত সাপেক্ষে 3000 মানুষের জমায়েত 12টা থেকে 3টে পর্যন্ত শহীদ দিবস পালনের অনুমতি। দেখুন, যেটুকু হবে আর কি, তার থেকে 10 গুণ বেশি দিয়েছে। 250 লোক জমায়েত কি হবে আমরা সেটাও দেখতে চাই। আর বিড়লা তারামণ্ডলের পাশে রেখেছেন বোধহয় এই জন্য যে ওখান থেকেই তো তারপরেই টিকিট কেটে ঢুকে পড়বেন বিড়লা তারামণ্ডলে। ওই বিশাল যে টেলিস্কোপটা আছে ওটাতে চোখ রেখে ভবিষ্যৎ দেখতে পাবেন, মহাশূন্যের কোথায় কোন প্রান্তে তৃণমূল কংগ্রেস বস্তুটি থাকবে। সেই জন্যই হয়তো চেয়েছেন, ওরা ভেবেচিন্তেই এসব করেছেন। এগুলো নিয়ে আমাদের কিছু বলার নেই, কিন্তু যে জিনিসটা বলার সেই জিনিসটা হচ্ছে আদপে কি তৃণমূল কংগ্রেসের কোনো নৈতিক অধিকার আছে 21শে জুলাই পালন করার? যেদিন তৃণমূল কংগ্রেস তাদের তথাকথিত সমর্থকদের ওপর গুলি চালানোর অর্ডার যে দিয়েছিলেন, তাকে ক্যাবিনেটের সামিল করেছিলেন, তারপর থেকে তার কোনো অধিকারই নেই, কংগ্রেসেরও নেই। তার কারণ কংগ্রেস যেদিন থেকে কংগ্রেস সিপিএম এর সঙ্গে হাত মিলিয়েছে, সেদিন থেকে কংগ্রেসেরও তাদের আবার দাবি হচ্ছে ওগুলো যুব কংগ্রেসের লোকজন ছিলেন যাদের উপর অত্যাচার হয়েছিল, তো তাদের সঙ্গে হাত মিলিয়ে ফেললেন। কি উত্তর দেবেন? বিশ্বাসঘাতকতা করেছেন কংগ্রেস তার যুব সাথীদের বিরুদ্ধে, বিশ্বাসঘাতকতা করেছে তৃণমূল তার কর্মীদের বিরুদ্ধে। ওদের কোনো নৈতিক অধিকারই নেই। 2500 নিয়ে হোক, 250 নিয়ে হোক, আর 2.5 জন নিয়ে হোক, আর পার্টিটা তো 2.5 জনের। না, এই যে 7 দিনে গুটিয়ে গেছে একটা শাসক দল থেকে বিরোধী দল হয়ে, তারা 2500 লোককে আনতে পারবে? রিপোর্ট 2500 বললো। কি করবো? আমাদের তো মনে হচ্ছে যে পরিমাণে চলছে তাতে আসতে পারবে কি কে জানে। হয়তো অন্য জায়গা থেকে আসবে, রাজ্যের বাইরে থেকেও আসতে পারে। দেখুন না, ওদের তো সর্বভারতীয়, তা সর্বভারতীয় যখন তখন এটা তো দেখুন, ওদের শহীদ তো আর কেরল তৃণমূলের যদি কেউ থাকে তার কাছে তো এটা একটা শহীদ দিবস, তিনিও নিশ্চয়ই আসবেন। যিনি উত্তরপ্রদেশে বোধহয় তৃণমূল কংগ্রেসের যদি কেউ থাকেন তিনিও আসবেন, বিহার উড়িষ্যা থেকেও তিনিও। সর্বভারতীয় মানে একটা বিশাল ব্যাপার, সর্বভারতীয়, বাপরে বাপ। তার আসবে না, আমরাও দেখবো, আমরা তো ভয়ই পাচ্ছি। 21শে জুলাই যে শহীদ স্মরণের পোস্টার তৈরি হয়েছে তাতে একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং প্রধান বক্তাও শুধু মমতা বন্দ্যোপাধ্যায়, কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেই। আচ্ছা, এই প্রশ্নগুলো কি বিজেপি অফিসে বসে আপনাদের করতে হয় কেন? ওখানে কি আপনাদের এই প্রশ্নগুলো জবাব দেওয়ার মতন কেউ নেই? আমরা কি করে বলবো? তৃণমূল অফিসের লোকেরা এর উত্তর দেবে। যে তৃণমূলের প্রশ্ন, তৃণমূল কংগ্রেস কি করবে না করবে ওটা তৃণমূলের ব্যাপার, যদি দলটা থেকে থাকে। আর যদি বলেন যে ওখানে কেউ নেই বলে এখন প্রধান মুখপাত্রকে ফোন মানে নিচ্ছেন, ইন্টারভিউ নিচ্ছেন যে ওরা কেন এসব করছে, আমরা এই নিয়ে কিছু বলতে আগ্রহী নই। দীর্ঘদিনের রাজনীতিবিদ দেবজিৎ সরকারের কাছে তার অভিজ্ঞতা চলে এই প্রশ্ন যে সময় মমতা বন্দ্যোপাধ্যায় দল ভাঙছে, ঘর ভাঙছে, তখন তার সহযোগীরা যখন বলছে একটু অভিষেককে সরিয়ে দিলে দলটা বেঁচে যাবে, সেই জন্যই কি অভিষেককে মুছে দেওয়া হলো 21-এর পোস্টার থেকে? কি করে জানবো? আপনার অভিজ্ঞতা কি? আরে অভিষেক বাবু, আপনি একটা অদ্ভুত কথা বলছেন। উপর থেকে সোজা এসে দলে বসে যাওয়া, যদিও তার পিসিমণি বলেছিলেন না মোটেই প্যারাশুটিস্ট নয়, নাকি 3 বছর বয়সে হাতে পতাকা নিয়ে তিনি তৃণমূলের হয়ে নাকি আন্দোলন করেছিলেন, এর ব্যাটা কি বলা হয়েছিল। তো দেখুন, এ তো চলতেই থাকে, এটাই তো স্বাভাবিক। সব সময় তো যুগে যুগে কালে কালে এরকমই হয়েছে। চোখের পট্টি
একটা মহাকাব্য রচনা করেছিল, যেহেতু কেউ দেখতে পেতেন না, তো যিনি দেখেন না বা দেখতে চান না তাদের ক্ষেত্রে এটাই হবে। আর যারা এইসব বলছেন যে অভিষেক বাবুর জন্য দলত্যাগ করছে, অভিষেক বাবু এইসব খারাপ কাজের সঙ্গে যুক্ত ছিলেন, আমরা চিনু না, তো তারা জানতেন না, তারা আগে কেন করেননি বা এখন কেন করছেন, সেসবের প্রশ্ন ওরাই উত্তর দেবে। প্রশ্নগুলো আমাদের, উত্তরগুলো ওদের। বিধানসভা ভোটের পর তৃণমূল প্রায় দুপুর, এই পরিস্থিতিতে বিরোধিতার জায়গায় বামেদের উঠে আসার সম্ভাবনা আপনারা কতটা দেখছেন? দেখুন, শূন্যকে শূন্য দিয়ে রিপ্লেস করলে শূন্যই পাওয়া যায়। আপনি শূন্যর সঙ্গে শূন্য রেখে যোগ বিয়োগ গুণ ভাগ যাই করুন না কেন, শূন্যই হবে। যদি ওই ইনফিনিটির কথা বলেন, সেটাও ইনফিনাইট, শূন্যই পাবেন, অন্য কিছু তো নয়। যদি আপনাদের আলোচনা যদি না থাকতো, আর কিছু যদি এই ফেসবুকে যদি প্রত্যেক পোস্টের জন্য 5-10 টাকা করে নেওয়া হতো, তাহলে আর এদেরকে খুঁজে পাওয়া যাবে না। আমি এটা বাজি ধরে বলতে পারি। আপনি কালকে থেকে যদি মেটা এই আইন করে বা ওরা যদি বলে যে প্রতি পোস্টে 5 টাকা নেব, দেখবেন অর্ধেক এগুলো খুঁজেই পাওয়া যাবে না, এই আন্দোলন থেমে যাবে। কেন বাইরের থেকে টাকা আসাটাও এখন বন্ধ করে দিয়েছেন কেন্দ্রীয় সরকার। দাদা বলছি যে আজকে দেখলেন এনসিপিআই এর তরফ থেকেও 21শে জুলাই করার একটা উদ্যোগ নেওয়া হয়েছে। কাকলি ঘোষ বলেছেন যে 21শে জুলাইয়ের যে ঘটনা উনি নিজের চোখে দেখেছিলেন এবং শহীদটা আমার তোমার না করে শহীদ সবার। তা এনসিপিআই যারা এনডিএ জোটের সঙ্গী, তারাও 21শে জুলাই করবে কি, আমরা কি বলতে পারি? এখন 21শে জুলাইতেই সবকিছু হবে, হয়তো হোক, যে কোনো হোক। এবারে সেখানে 21শে জুলাইয়ের মেনু কি হবে? আগে ছিল গোটা ডিম ভাত, তারপরে হয়েছে হাফ ডিম ভাত। এরা কি ডিম দেবেন নাকি মাছের ডিম দেবেন, এগুলো নিয়ে আমরা কি কথা বলবো? যারা আছে তাদেরকে জিজ্ঞেস করুন, এগুলো আমাদের কেন জিজ্ঞেস করছেন? এনডিএর বৃহত্তম শরিক এনসিপিআই এর রাজ্যের বুকে প্রথম বড় কার্যক্রম 21শে জুলাই, সেই মঞ্চে আপনাদের শরিক দলের বন্ধু দল হিসেবে আপনাদের নিমন্ত্রণ করলে রাজ্য সরকার বক্তব্য এটা রাজ্য কমিটি, আমাদের যারা রাজ্যে আছেন তারা সিদ্ধান্ত নেবেন। রাজ্য মুখপাত্র এই নিয়ে কোনো সিদ্ধান্ত নেন না, মুখপাত্র রাজ্য সিদ্ধান্ত আপনাদের সামনে জানিয়ে দেবেন। বিজেপির মুখপাত্র হিসাবে আপনি কি মনে করেন যে 21শে জুলাই কতটা শহীদ স্মরণ দিবস ছিল আর কতটা ক্ষমতা প্রদর্শনের একটা মঞ্চ হয়ে দাঁড়িয়েছে? মুখপাত্র কিছু মনে করেন না, মুখপাত্র যা মনে করেন সেটা মুখপাত্র বলেন না। আমার দল যেটা, আমার সংগঠন যেটা মনে করে সেটা আমি আপনাদের সামনে রাখছি। এবং আমরা এটা দেখেছি যে 21শে জুলাই কোনোদিনই শহীদ স্মরণ দিবস ছিল না, সেটা একটা কার্নিভাল ছিল। আমরা এগুলোই দেখেছি এবং অর্ধেক লোক জানতেন না। কলকাতায় এসে মদ মাংসের ব্যবস্থা রাখতেন। পৃথিবীর ইতিহাসে কোনো শহীদ স্মরণ এইভাবে হয়নি, যেভাবে আনন্দের সঙ্গে দলে দলে বিভিন্ন সময় লোকজন এসে সব করতেন। এবং এগুলো দেখে বাকি জায়গাতেও যারা হুতাত্মা, যারা চলে গেছেন, যে দলেরই হন না কেন তিনি, তাদের প্রতি আমাদের সহানুভূতি থাকবে। কেননা একটা আন্দোলনাত্মক সিস্টেমের মধ্যে গুলি চালিয়েছিল পুলিশ, গুলি খেয়ে যারা মারা গিয়েছিলেন তারা যে রাজনৈতিক দলই করুন না কেন, সেটা যদি অন্যায়কে অন্যায় যদি না বলা হয় তাহলে সেটা অন্যায়। কিন্তু সেই তাদের স্মরণে মদ এবং মাংস সহকারে ফুর্তির বান ডাকা, এটা কোন ধরনের ভাই শহীদ স্মরণ, এটা আমাদের জানা নেই। যদি এরকম, এটা তো আপনাদের টিভি ক্যামেরাতেই আমরা বারবার দেখেছি এরকম ঘটনা ঘটেছে, কোথাও বাস থেকে নেবে ডিম। টেন্ডার নিয়ে দুর্নীতি দেখা গিয়েছে বারংবার। এবার একটি নির্দেশিকা জারি করা হয়েছে, বলা হয়েছে একই সংস্থাকে বারবার কাজের বরাত নয়, সময় মতো নতুন টেন্ডারের নির্দেশ দিল রাজ্য সরকার। নিয়ম মেনে নির্দিষ্ট সময়ে অন্তর অন্তর টেন্ডার রাখতে হবে। সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা অর্থনীতি পক্ষে ভালো। এতে অন্য ধরনের ঘুষ দেওয়া নেওয়ার প্রবণতা কমবে এবং কারুর একছত্র প্রতিপত্তি এটা থাকবে না কোনো ব্যবসায়িক সংস্থার। এবং তার সঙ্গে সবাই তারা নিজেরা কাজ করতে পারবেন এবং কাজ করে কাজের মাধ্যমে তারা নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবেন। আমরা এই সিদ্ধান্তকে, সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন করছি এবং এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি। তৃণমূল সরকারের দুর্নীতির তদন্তে এবার বিচার বিভাগীয় কমিশন গঠন। নেতৃত্বে রয়েছেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। 2011 সাল থেকে 2026 সাল
মে মাসের পর্যন্ত সময়কালে দুর্নীতির অভিযোগে এই কমিশন গঠন এবং আর্থিক সহ একাধিক দুর্নীতি নিয়ে তদন্ত করবে এই কমিশন। এটি একটি প্রশাসনিক এবং বিচার বিভাগীয় সিদ্ধান্ত, এর মধ্যে আমাদের বলার কিছু নেই। আমরা আশা করব যারা যারা অন্যায় করেছেন, দুর্নীতির সঙ্গে যারা যারা যুক্ত ছিলেন, সবাই আইন আমলে আসবেন এবং সাজা পাবেন। বোম্বাগড়ের রাজার দেশে আজকাল নতুন